আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও তুমি। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছে, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এগুলো কিছুক্ষণ আগে মায়াদের কোচিংয়ের এক সিনিয়র ভাইয়া দিয়েছে। সে বরাবরই মায়াকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। মায়াই তার ডাকে সাড়া দেয়নি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। মায়া বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানে না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবে গর্ধব ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইয়াটি মায়াকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। মায়া প্রথমে নেয়নি, পরে মায়ার অনুপস্থিতিতে এইসব মায়ার ব্যাগে রেখে গেছে, সেটা মায়া মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারল। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেল। সেই থেকেই এইগুলো মায়ার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে মায়ার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজের ব্যাগটা চাপালো। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিল। বিনা বাক্য ব্যয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও পা চালালো মায়ার সাথে। মায়া এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই, নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবে কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো, বরং হতাশায় বুক ভার হলো আরও। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করবে, কিন্তু মায়ার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো মায়ার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতো সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করবে কিনা। কিন্তু হায়, মায়ার অসহায়ত্ব, নাম দাম কিচ্ছু জানে না এমন এক ব্যক্তির সঙ্গে মায়ার বিয়ে হলো। তার জন্য মায়ার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বলল, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে, এক অচেনা হালাল পুরুষের জন্য। মায়ার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলছে সেটা নিয়ে বোঝার কথাও না। মায়ার হঠাৎ বিয়েটা তো আজও লুকাইতো জুইয়ের কাছ থেকে, তাইও বুঝবে কি করে মায়া কি বলেছে। কি বলছিস আবল তাবল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে?
আর কথা ঘুরালো না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বলল, রিফাত ভাইয়া দিয়েছে এসব, আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। মায়ার কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম স্যারের সুন্দরী ছেলে রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনা সম্মতি দিয়ে বলল, হুম। ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিং এর সব থেকে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বলল, না। কেন? এমনি ওনাকে আমার পছন্দ না, তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করেছিস কেন? সুন্দর ছেলে বলেই না করেছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো, বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবি, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া করে দিলাম। জুইয়ের কথায় নাক মুখ কুচকে তাকায় মায়া। মেয়েটা সব সময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া মায়ারে দোয়া দিছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলল, তোরে বলছি আমি বেটে বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করব। তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত সে লম্বা, আর তার ইয়া প্রশস্ত বডি। আসছে আমার জামাইয়ের ভুঁড়িওয়ালা বলতে। হ্যাঁ, আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজে চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে। খবিস মাইয়া, আমার এত বড় জামাই রে বেটে বলতে আসছে, তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললো বুঝতেই হাতের ফুল আর চিঠি আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায়। আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরল ভয়ে। জুই যে মানুষ, মায়াকে আস্ত রাখবে না আর। মায়ার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। মায়া ভয়ে তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎ করেই দৌড় লাগালো জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর মায়ার পিছন পিছন। রেগে মেগে ফায়ার হয়ে মায়াকে ডাকছে আর বলছে, তোর জামাই কোত্থেকে আসলো সেটা বলে যা, নয়তো আজ তোকে আস্ত ছাড়বো না। দৌড়ানি থামেনি, ভয়ে তাড়নায় দৌড়াতে থাকলো শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলো মায়া? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চয় মায়াকে সবাই মেরে ফেলবে। মায়ার আব্বুর কানে গেলে তো মায়া শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিল। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে টানটান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গেছিল এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিল মায়া কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছে। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন আর মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। মায়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়ল কারোর গায়ে। মায়ার হঠাৎ ধাক্কায় লোকটাও খেয়ে হারিয়ে গড়াগড়ি করে দুজনই চিৎপটাং রাস্তায় পড়ল। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। মায়া নিচে, সে উপরে। আহা কি দৃশ্য! তবে মায়ার কাছে বেশ রোম্যান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা মায়ার উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল। হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেস বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল আর কি। মায়ার স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়।
জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে সেই লোকটার সাথে ধাক্কা খেয়ে বসে। আসলে ধাক্কা বললে ভুল হবে, মায়াই দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের ওপর পড়ে যায়, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় মায়ার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতে মায়ার সিন শেষ হয়নি, তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পেছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেল। তখনই নিচে পড়ে কনুয়ে আর কোমরে ব্যথা পেয়ে মা গো বলে মৃদু চিৎকারে পাশে তাকাতেই দেখলো একটা দামি আইফোন মায়ার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে আর মনে হয় না। ছোট্ট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন, এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছ্যাঃ, এই জাতি সভ্য হবার নয়। এই মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আহারি, এত দামি আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকা দাম নেই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলো মায়ার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপর দিকে তাকাতেই আটকে উঠল মুহূর্তে। আল্লাহ, মায়া শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল মায়া কাউকে নিয়ে রাস্তায় পড়েছিল। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপান এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো ভাঙা ফোনটার দিকে। আহ, যা বোঝার তখনই বুঝে গেল, এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, মায়া নিজেই। তখন মায়ার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সরে কান্না পেল মায়ার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করলো ভেবে না পেয়ে এই মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করে। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতেই আটকে চমকে উঠল ক্রোধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই মায়ার খেয়াল হলো, আরে লোকটা তো মায়ার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেল না, সোজা কলেজের ভিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো মায়ার। শেষ মায়া, শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই মায়ার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল? মায়ার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন রিদ পরনের পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। রিদ তখনও মায়ার দিকে ঝুঁকে রয়েছে, কারণ রিদের পাঞ্জাবির একাংশ ছিঁড়ে মায়ার হাতের মুঠোয়। মায়া আতঙ্কিত চোখে রিদের দৃষ্টি অনুসরণ করে মায়ার হাতের দিকে তাকাতেই বুঝল রিদের গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধরফরে এবার সত্যি সত্যি মায়া হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারল না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই দু হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠল এত। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখল লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে মায়ার হাতে ধরে আছে, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল? ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না।
মায়ার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলে, সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয় যাতে মায়া বেঁচে যায়। মায়ার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। মায়া তখনও কেঁদে যাচ্ছিল, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিল কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা ছেড়ে উঠে রাগে কটমট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠল মায়া। সর্বনাশ, থানা পুলিশ করলে তো মায়া শেষ। মায়ার আব্বু আস্ত রাখবে না মায়াকে ভেবেই তৎক্ষণাৎ উঠে বসলো ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালো অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। হৃদের উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বিরক্তির প্রকাশ। মায়া ভয়ে কাচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিল। তখনই মায়ার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই দেখল হৃদ ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবল হয়তো মায়ার বইয়ের ব্যাগ তুলে দিবে মায়াকে, কিন্তু না। হৃদ মায়ার ধারণা মিথ্যে করে যখন মায়ার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠল। আল্লাহ, হৃদ মায়ার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই হৃদ উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে মায়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? মায়া অস্বস্তিতে আছড়ে পড়ছিল বারবার। কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করল। বুঝলো মায়া হৃদকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছে, তাই হুট করে হাত বাড়িয়ে ছু মেরে হৃদের হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারল না, কারণ হৃদ মায়া থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেলল। মায়া অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বলল, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই, ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। হৃদের অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইল মায়া। কি বলে এসব? মায়ার চিঠি হৃদের কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি হৃদ প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই হৃদ গম্ভীর গলায় বলে উঠে, আউট। বিষণ্ণে বলে উঠল, মানে? মায়ার কথায় হেলদোল হলো না হৃদের। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলা মুচড়ো করে ড্রেনে ফেলে দিয়ে মায়ার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বলল, এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? মায়া কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছে হৃদের সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য হৃদ মায়াকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মায়ার মতো অপরিচিত মেয়ের সাথে হৃদের কি শত্রুতামি? প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মায়াকে হুমকি দিচ্ছে? আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতে পারে, হু নোজ। যদি দেখা হয় তো? মায়ার হঠাৎ প্রশ্নে হৃদের মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে মায়ার দিকে হালকা ঝুঁকে হৃদ দু আঙুল বন্দুকের মতন করে তাক করলো মায়ার গলার ওপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবদ্ধ হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায়
মায়ার জানা ছিল না। মায়া অপরিচিত হয়েও যদি মায়ার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন আল্লাহ জানেন। এমন উগ্রবাদী প্যারা মানুষের গার্লফ্রেন্ডগুলা টিকে তো? বড্ড জানতে ইচ্ছা করলো মায়ার ছোট্ট মনে। তবুও মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না, আবার চুপও রইল না। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বলল, আপনি আমার সাথে এমন করবেন কেন? আমি তো ইচ্ছা করে আপনার ফোন ভাঙিনি, ভুল। হৃদের গম্ভীর গলায় কেঁপে উঠল মায়া। আবারও অপমান। এবার তো মায়া হৃদের রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাবে? আকাশে? অপমান সহ্য করতে না পেরে বলে ফেলে, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। মায়ার কথায় যেন চটে গেলেন হৃদ। তীর মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলেছি, আপনার শুক্রিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন, নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই সাটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। হৃদের রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেল মায়া। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেল না। ব্যাগ নিয়ে যেই বেগে দৌড়ে এসেছিল সেই বেগে দৌড়ে পালিয়ে গেল। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হবে না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যে ফোন আলাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙার রিয়্যাক্ট করতো না, অবশ্য রিয়্যাক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিনে তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কানে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে, এই জন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল। মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে? এই জন্য হয়তো যদি মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েটাকে মায়া তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটায় হৃদ নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরোধিতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত। মাথায় তুলে আছড়িয়ে আছড়িয়ে যদি দমটা না বের করত তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পেছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল,
ভাই আপনার পাঞ্জাবিটা চিনল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে। জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করো মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউয়ের ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয় কিচ্ছু জানি না, শুধু বউর কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করত। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুজো হয়ে বসে আছে খাটের কোনায় অপরাধী মুখে। মায়ার ঠিক সামনে জিৎ তপ্তা মেরে মাথা চেপে বসে আছে শক্ট হয়ে। দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুরের 2টোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে মায়া কলেজ যেতে চেয়েছিল, কিন্তু পারেনি জুয়ের জন্য। মায়াকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে মায়া চুরি করে বিয়ে করে ফেলেছে। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলো এবং শুরু থেকে সব কিছুই বলল, যা যা সেদিন রাতে মায়ার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকে মায়ার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা। আসলে মায়ার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে মায়া পরিবারের সবার ছোট হয়েও লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছে। এই বিষয়টি কারোর সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। মায়ার গোষ্ঠীর মধ্যে মায়া বড় ভাই বোন আছে যাদের মায়ার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে মায়া সবার শেষে। সেখানে মায়া সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবধা মেরে বসে আছে জুই মায়ার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবে মায়া? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, মায়ার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছে মনে মনে, সবাই জানলে কি হবে? এখনো ভয় আছে, তবে এজন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবে? এবার নড়াচড়া করার দরকার না। এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিবে মায়া? বিরক্ত লাগছে। জুয়ে বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলো। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুজো করার থেকে মুক্ত করলো। ফ্লোরে পাজোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো জুয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বলল, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে, তোরও নিশ্চয় করছে। একটা কাজ করি, চল দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখে দুঃখে পোজ নিয়ে বসে, কেমন? শরীরে এনার্জি পাবো।
মায়ার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে মায়ার ওপর। পাশ থেকে বালিশটা নিয়ে মায়াকে এলো পাতাড়ি মারতে মারতে মায়াকে বিছানার ওপর ফেলে মায়ার পেটের ওপর চড়ে বসে। হাতে বালিশটা দিয়ে মায়ার মুখের ওপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্ধ, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না? টেনশন আমি মরে যাচ্ছি, আর তুই? দু হাতে জোর খাটিয়ে মুখের ওপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেত। পেটের ওপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। হাঁপাতে হাঁপাতে জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে। তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই, বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। মায়ার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। জুইয়ের দৃষ্টিতে তখনও খেপানো মায়ার উপর। মায়ার দিকে তেড়ে এসে মায়ার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি না তো। আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর এই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে, কি বলিস? জুইয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেল মায়া। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিল মায়া। এখন জুই মায়ার সেই ভয়টা বুঝে মায়ার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, মায়াকে ভয় দেখিয়ে। মায়া অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, এমন করিস কেন? তুই না আমার বোন হোস, বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত, নাকি লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? আগে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামীর চেহারা বলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙ্গুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমাপুর একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙ্গুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল, তোর সাথে আমার কি করা দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কি বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্করে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খোঁজ নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস? তোর জীবনটা পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপনে বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি,
তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুইয়ের দীর্ঘ কথায় দমে গেল মায়া। সত্যি বলতে মায়া এতটা গভীরে ভাবেনি। মায়ার মাথায় আসেনি জীবনে মায়াকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে মায়া, জীবনে একটা সময়ে একবার না একবার তো মায়াকে বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন মায়া কী করতো? জুইয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল মায়ার। তীব্র অপরাধ বোধে মিয়ে গিয়ে ধরা গলায় বলল, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? মায়ার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তিত ভারী নিঃশ্বাস ফেলে মায়ার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয় যে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। জুইয়ের কথার তালে সত্যি সত্যি মায়া চুপ করে বসে আছে। জুইকে কি বলা উচিত বুঝতে পারছে না। জুইও খানিকটা চুপ থেকে মায়াকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝল মায়া। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করবে? আর খুঁজলেও বা পাবে কোথায়? কেন? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কারণ মায়ার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, মায়ার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমন অত অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ার কথায় জুই খানিকটা চেতে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতী হয়ে যাবি, তখন তো হবে আরেক সমস্যা। জুইয়ের চেতন গলায় মায়া মিনমিন করে বলল, রাগিস কেন? আমার কাছে আইডি না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডি পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরাল বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। মায়ার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই মায়াদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে মায়ার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলেছিস? হুম। পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্ট, কখনো কথা নাড়াচাড়া করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইরা খেতে আসবে, এখনও রান্নাবান্না কিছু হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। মায়ারা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। মায়ার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শক্টে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে মায়ার উপর। মায়ার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারে, এদের অন্তত বলা দরকার ছিল। মায়াকে নিয়ে প্রত্যেকেই আহাজারি চিন্তার শেষ নেই। মায়া আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছে আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকাল। জুইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে মায়ার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। মায়াকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে মায়ার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে মায়া বিয়ে হয়েছে, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। এক একজন
এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে মায়া একটু জড়সড় ভাব নিয়ে বসে আছে। যেহেতু মায়া আসামি, তাই আপাতত মায়ার বড় মুখ করে বসা উচিত নয়, এতে সবাই আরও ক্ষেপে যাবে মায়ার উপর। এমনই ছোটোখাটো ঘূর্ণিঝড় মায়ার মাথার উপর নাচছে। মায়াদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর মায়া, সেটা না হয় নাই বললাম। মায়ার গল্পে বুঝে যাবেন মায়া কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে মায়ার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকায় তুইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইন্টারেস্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়ে বিয়াটা করছে তো করছেই, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাইতেছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়াটারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। মায়া অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালো। জুই মায়ার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি মায়ার উদ্দেশ্যে বলল, ঋতু রে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন ব্যাটা মানুষের বিয়ে করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় মায়া আরও ভয় হতে লাগলো। মায়া সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিল। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল মায়াকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর মায়া করতে পারল না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? ও অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না যে লোকটার সাথেও সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইকে সবটা জানিয়ে 24 ওর ডিভোর্স নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। মায়াদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গাটার নাম মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? মায়া হাত নাড়িয়ে না বলতেই আরও হতাশ দেখা গেল সবার চেহারা। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার প্রশ্ন করল জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেই দিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটল মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট, এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেই দিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নামটাও ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কী ছিল। সবাই আশা নিয়ে মায়ার দিকে তাকাতেই মায়ার সাথে সাথে বলে, আমি জানি না সেই জায়গার নাম, সবকিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আর মায়ার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতেছে। উফ। পুনরায় সবার মুখে
হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলার কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকায়, যে এলাকায় মায়া হারিয়ে গিয়েছিল? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ মায়া উৎসাহের সহিত বলে উঠে, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নামটা কি। ভাইয়া সবকিছু চেনে। মায়ার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে পা, মায়ারানীর মাথায় দেখি ঘিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞাসা করতো। জুই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে তুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান। কল কর ভাইকে। জুই বলল, আরিফ ভাইকে ফোন করে বলবো কি? কি বলে জায়গাটার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিচ্ছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইরে ফোন করে জিজ্ঞেস করবে ওরে সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, এ মেমোরেবল ডে উপর মায়ের জীবনে স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে যাচ্ছে, এর জন্য নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। মায়াও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইকে কল দিল। আরিফ কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু মায়ার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। মায়া মাহির শিখানো কথাগুলোই বলল, সফলও হলো। আরিফ জায়গার নামটা বলতেই মায়া কল কেটে দিল এবং ওদেরকে জানায় নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় মায়াকে খুঁজে পেয়েছিল আরিফ। মায়ার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাই নরসিংহ জেলার বাগচিয়া এলাকায় খোঁজ পায়, তার মানে মায়া সেই রাতে ওই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা ওই এলাকায় কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংহ জেলার বাগচিয়া এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলো বাড়ি খুঁজে বের করতে হবে। এখন সেই কাজই পরিবারের চিহ্ন করতে হবে যারা মায়ের বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামা একটা ফটোকপি নেব, কারণ ওই কাবিননামায় নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করল। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল মায়ারা সবাই নরসিংদী যাবে একসাথে। কিন্তু ঝামেলা হলো, মায়া আর জুই আছে চট্টগ্রামে, মায়াদের বাসায় যেতে হবে। মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাবে কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো, মায়া আর জুই এখান থেকে আশুগঞ্জ যাবে কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবে না, আরিফ ভাইয়া দিবে না। আবার আব্বুও কড়া শাসন করবে, তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই মাহি বলে উঠল, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তাদের আশুগঞ্জ আসার একটা উপায় বের হয়ে যাবে। তুই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারাই যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করবি আর কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তো সেবা যত্নের জন্য। যা এবার ঝটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর সারিতে বসে আছে আরিফ ভাইয়ার কাঁধে মাথা ফেলে। আরিফ আলতো করে মায়ার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে, আর থেকে থেকে অপর হাতটা দিয়ে মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে মায়ারা বসে আছে প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত মায়ার অসুস্থতার জন্য বসা।
কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিল পেট ব্যথার অভিনয় করবে বলে, অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি মায়া সিরিয়াস অসুস্থ হয়ে পড়ল। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে মায়ার, সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রমাণ কারণ হলো হাবিজাবি খেয়েছিল রাতে, এই জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল মায়া। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছে। মায়া অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি এবং বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে মায়াকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4:10 বাজে। মায়ার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ এবার বেশ চটে যাচ্ছে মায়ার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে মায়া বারবার মাথা ফেলে দিচ্ছে ভাইয়ের কাঁধে। ভাইয়াও বারবার মায়ার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না মায়ার, তবে কান সজাগ ছিল। মায়ার বেহাল দশার মধ্যেই আরিফ ভাইয়া কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইল। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা মায়া আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ লোকটার কথার উত্তর করে বলে, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেলে। আরে এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান মায়ার আশেপাশেই কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠল মায়া, কারণ কাল সকালে মায়াকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ে, অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবার লোকটার সম্মুখে মায়া। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচত মায়া, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছে না। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যেই আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু সিরিয়াসলি হওয়ার এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনো আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েছে। আরিফ বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া গা গুলিয়ে বমি করতে চাইল, কিন্তু খালি পেট হওয়ায় তিতু পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক 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 করতে করতে মায়ার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ মায়ার বাহু জড়িয়ে ধরে শক্ত করে। বিচলিত কণ্ঠে মায়াকে ডেকে হুঁশে ফেরার চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ নার্স বলে চিল্লিয়ে মায়াকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই মায়ার চোখ বুঝে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা হৃদ খানকে। হৃদ কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ার দিকে। হয়তো মায়ার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝতে পারছে না যে মায়াকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়ল সেটাই। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তা। কথাটা বলেই কারোর অপেক্ষা না করে ধূপ করে বসে পড়ল রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে মায়ার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিল নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ারা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছে। এখানে কেন এসেছে সেটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু।
তবে এই মুহূর্তে মায়ার সঙ্গে রয়েছে মায়ার 4 বান্ধবী, জুই সহ মাহি, মাইশা, সুমি আর মায়া। সবাই চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদে অতিষ্ঠ বিরক্তি। মায়াকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের ওপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে মায়ার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছে অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু মায়ার ক্ষেত্রে যেন এইসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছে আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিল সেদিন। আরিফ মায়াকে আর জুইকে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে মায়া আশুগঞ্জ নিজের বাসায় আছে। আজ বিগত 8 দিন লাগলো মায়ার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ নয় মায়া। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলো নরসিংদী জেলায় মায়ার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় খোঁজ পাবে জানে না, তবে হাল ছাড়েনি, এখনও খুঁজে চলেছে। কারণ তার সাথে মায়ার এখানে দেখা হয়েছিল, তাই মায়ার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাবে। তাছাড়া এখানে এসেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিল। সেখানে মায়াকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলো তারা মায়াকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিল মায়ারা সবাই। তবে লোকটা মায়াদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিল মায়ারা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়ল রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বলল, দে পানি দে খাবো। মায়ার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনে মায়াকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও মায়া, জুই, মাহি পরেছে যার যার মার বোরখা। বয়স্ক মায়ের বোরখাটা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। মায়াকে আর বলে বোঝাতে হবে না, অর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছে সেই সকাল 7টা বাজে। মায়াদের সবার পরিবার জানে মায়ারা সবাই সুমিদের বাসায় যাচ্ছে, আর সুমির বাসা জানে ও মায়ার বাসায় এসেছে মায়াকে দেখতে। মায়া অসুস্থ এই জন্য। মূল কথা হলো মায়ারা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছে নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিল আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেল। এখান থেকে কাজীর সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিল। সেখান থেকে নিরাশ অন্য কাজীর ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে পড়ল। কারণ সত্যি মায়ার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে মায়ার গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছে। আর তার কারণ হলো মায়ার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছে। কোনো মতেই যেন লোকটার নাগাল মায়া পাচ্ছে না হাত বাড়িয়েও। এতে যেন মায়ার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানে না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পায় তাহলে কি হবে। মায়ার মনে অস্থিরতাটাও কাউকে বলতে পারছে না, কারণ মায়া যাদের বলবে ওরা সবাই মায়ার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু মায়া কি করবে? ওদের মায়ার সামনে বারবারই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে ওই লোকটাকে মায়া সত্যি মিস করছে। মায়ার মনে হচ্ছে মায়া বড় ভুল করে ফেলেছে। মায়ার উচিত হয়নি সেই দিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করত লোকটা জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না মায়ার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুই 1/2 লিটার পানির বোতলটা মায়ার দিকে এগিয়ে দিল।
মায়া বোতলটা উপরে তুলে ঢক ঢক করে অনেকটা পানি খেয়ে নিল। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই দুপুরবেলা কই যাবো অচেনা এলাকায়? শালা কাজীর বাড়ি খুঁজতে? দূর, সন্ধ্যার আগে আগে বাড়ির বাসায় না পৌঁছালে তাহলে সেই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাইয়ের খোঁজ মিশন এখনও অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরের একটু জোর লাগাই তো বোন। এই তো একটু সামনের বাজার দেখা যাচ্ছে,